আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আচ্ছা, তোমাদের এখন ইংরেজির থার্ড অ্যাসাইনমেন্ট চলতেছে। তোমরা অলরেডি অ্যাসাইনমেন্টের প্রশ্নটাও নিয়ে গেছো। তো সেখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস থেকে, আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আর্টিকেল, আর থার্ড কোয়েশ্চেনটা প্রিপোজিশন থেকে। তো গত ক্লাসে টেন্সের যে তিনটা টেন্সের ওখানে বলা আছে প্রকারভেদ তিনটা, ওই তিনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর্টিকেলটা আগেও পড়িয়েছিলাম, রুলসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবারও একটু আমরা পুনরালোচনা করব বা একটু দেখব, রিমাইন্ডে আনবো, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টটা ঠিকভাবে লিখতে সুবিধা হয়। কে কানেক্টে আছো? তোমার নাম কি? আচ্ছা, যাই হোক, আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল বলতে আমরা প্রথমে বলি, আর্টিকেল বলতে কি বুঝি? এ এম ও দি কে আর্টিকেল বলা হয়, তাই না? আচ্ছা, এই আর্টিকেলটাকে আবার দুভাগে ভাগ করা যায়। আরেকটা কথা হচ্ছে, আর্টিকেল সবসময় কি হয়? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে নাউনকেই নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর্টিকেল বলতে কি কি? এ এন ও দি, এই তিনটাকে হচ্ছে কি আর্টিকেল বলা হয়। এই তিনটাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে তাকে নির্দেশ করে। আর্টিকেল আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে? তাহলে আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা কি বুঝি? ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, এই দুটোকে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ সাধারণভাবে কোনো নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে যদি বুঝাই, তখন আমরা ইনডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করব। এ এন, এ এন, এই দুটোকে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়? দি, দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট করে যখন বুঝাই তখন দি বসে, আবার সেজন্য এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আর অনির্দিষ্টভাবে বা সাধারণভাবে বুঝালে সেক্ষেত্রে এ এন ইত্যাদি ব্যবহৃত হয়, সে কারণে এটাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা ক্লিয়ার করি। যেমন ইনডেফিনিট আর্টিকেলের একটা উদাহরণ দিচ্ছি, যেমন আনোয়ার gave him a booklet. আচ্ছা, আচ্ছা, এখানে দুটো উদাহরণ লিখলাম। আনোয়ার গেভ হিম এ বুকলেট, এ বার্ড লিভস অন এ ট্রি। আচ্ছা, আনোয়ার তাকে একটি পুস্তিকা দিয়েছিল, একটি পাখি একটি গাছে বাস করে। তাহলে এখানে কোনো নির্দিষ্টতা কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। আনোয়ার তাকে একটি পুস্তিকা দিয়েছিল, কিন্তু কোন পুস্তিকা সে সম্পর্কে কোনো নির্দিষ্ট করে বলা হয়নি, বোঝানো হয়নি। আবার একটি বার্ড, কেমন বার্ড বা কি কি বার্ড সেটা আমরা জানি না, বলছি একটি পাখি একটি গাছে বাস করে, একটি গাছে বাস করে। ঠিক আছে? একটি গাছ, একটি পাখি, একটি পুস্তিকা, এটা দিয়ে কোনো নির্দিষ্টতা বোঝানো হয় না, যার কারণে এ এন এ দুটো কি ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে?
এরপরে ডেফিনিট আর্টিকেলের একটা উদাহরণ দিচ্ছি। দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। I found a boy এই উদাহরণটা খেয়াল করো মন দিয়ে। I found a boy on the road. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করো। I found a boy on the road. The boy was sick. আচ্ছা, আমি একটি বালককে রাস্তায় দেখেছিলাম। একটি বালককে আমি রাস্তায় দেখেছিলাম। একটি বালককে, হ্যাঁ। The boy was sick. বালকটি অসুস্থ। তাহলে এখানে খেয়াল করো, প্রথমে এ বয়, এখানেও বয়ের কথা বলা আছে, এখানেও বয়ের কথা বলা আছে। একটাতে বয়ের পূর্বে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি ইনডিফিনিট আর্টিকেল। পরেরটাতে বসিয়েছি দি। কেন? প্রথম সেন্টেন্সটা দেখো, আই ফাউন্ড এ বয় অন দ্য রোড। আমি রাস্তায় একটি বালককে দেখেছিলাম। একটি বালককে দেখেছিলাম, কিন্তু সুনির্দিষ্ট করে বলা নেই যে কোন বালকটিকে দেখেছিলাম। ঠিক আছে, যার কারণে বয়ের পূর্বে এ বসেছে। আর পরের সেন্টেন্সে দেখো, দ্য বয় ওয়াজ সিক। বালকটি অসুস্থ। কোন বালকটি অসুস্থ? যে বালকটিকে আমি রাস্তায় দেখেছিলাম। ঠিক আছে, তাহলে পরের সেন্টেন্সে বয় বলতে কোন বয়টিকে বোঝানো হচ্ছে সেটা সুনির্দিষ্ট করে বলা আছে। ঠিক আছে, কোন বয়টি? যে বয়টিকে আমি রাস্তায় দেখেছিলাম। সে কারণে এখানে আমরা দি বসিয়েছি, আর এখানে এ। ঠিক আছে। আচ্ছা, এখন রুলসগুলো একটু খেয়াল করো। ইউজেস অফ এ এন্ড ও দি। আচ্ছা, এ এন্ড ও দি এর ব্যবহার। তাহলে প্রথমেই যে রুলসটা একেবারে কমন, সেটা হলো, আমরা জানি ইংরেজিতে 26টি লেটার আছে। সেই 26টি লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে কি ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমরা যেটা জানি, ভাওয়েলের পূর্বে এন বসে, আর হচ্ছে কনসোনেন্টের পূর্বে এ বসে। ভাওয়েলের পূর্বে এন বসে এবং কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আচ্ছা, রিনা ইজ এ স্টুডেন্ট, মিসেস করিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, রিনা ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্টের এখানে প্রথমে যে লেটারটি আছে, একটা শব্দের প্রথমে যে লেটারটি আছে, কি আছে এখানে? এস। এসটা কি কনসোনেন্ট, তাই না? সেজন্য এ বসেছে। আর পরেরটাতে খেয়াল করো, ইঞ্জিনিয়ারের ইটা কি? ইটা হচ্ছে ভাওয়েল। এ, ই, আই, ও, ইউর মধ্যে একটি হচ্ছে কি ভাওয়েল? ই। তাহলে এখানে ইঞ্জিনিয়ারের ইটা আছে বলে তার আগে আমরা কি বসালাম? এন বসালাম। অর্থাৎ কনসোনেন্ট থাকলে এ বসবে, আর ভাওয়েল থাকলে হচ্ছে এন বসবে। এটা হচ্ছে একেবারে প্রথম বা কমন একটা রুলস। আচ্ছা, এর ব্যতিক্রমও কিন্তু আছে, সেটাও আমরা দেখব। যেমন ব্যতিক্রমের মধ্যে আরেকটা রুলস আসি, সেটা হলো, কিছু শব্দ লিখি আগে। এ, ইউ,
মিম কেমন আছো? আচ্ছা দেখো, আমি কিছু শব্দ লিখলাম। এ ইউ, এ ইউনিভার্সিটি, এ ওয়ান আইট, এ ইউরোপিয়ান, এ ইউজফুল, এ ইউনিক। এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, ইউ ই, এটা কি ভাওয়েল। ইউনিভার্সিটি ইউ ভাওয়েল, ওয়ান আইট ও ভাওয়েল, ইউরোপিয়ান ই ভাওয়েল, ইউজফুল ইউ ভাওয়েল, ইউ ভাওয়েল। অর্থাৎ এগুলো সবগুলো, যা শব্দগুলো লিখলাম প্রত্যেকটা শব্দেরই প্রথম লেটারটি কি ভাওয়েল, কিন্তু তারপরেও আমরা এনটা দিলাম না। কেন দিলাম না? আমরা প্রথমে যে রুলসটা দেখলাম সেটা হলো কনসোনেন্ট হলে এ হবে আর ভাওয়েল থাকলে এন হবে, কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, তাই না? এ বসেছে কেন? ইউ ইউ যখন ভাওয়েল থাকবে, কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলেও, এই আই ও এগুলোর কোন একটা দিয়ে শুরু হলেও যদি উচ্চারণটা ইউ বা ওয়া এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কি বসবে? এন বসবে না, এ বসবে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে যদি কি হয়, ইউ বা ওয়া এরকম উচ্চারণ হয়, এই দুইভাবে উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে যদিও বা শব্দটার পূর্বে প্রথম লেটারটি ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি করব? এ বসাবো। যেমন এখানে দেখো, ইঞ্জিনিয়ার শব্দের আগে এন বসেছে, ইঞ্জিনিয়ার, ইউ বা ওয়া এমন উচ্চারণ হচ্ছে না, তাই না? সেজন্য এন বসেছে। আর এক্ষেত্রে দেখো, ইউ ইউ উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি ইউ, ওয়ান আইড ওয়া, ইউরোপিয়ান ইউ, ইউজফুল ইউ, ইউনিক ইউ। তাহলে ইউ বা ওয়া এমন উচ্চারণ হচ্ছে দেখে ভাওয়েল থাকা সত্ত্বেও, শব্দের প্রথম লেটারটি ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে কি বসেছে? এ বসেছে। ঠিক আছে? আচ্ছা, আবার কনসোনেন্টের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন এখানে লিখি আমি শব্দগুলো, অনেস্ট, আওয়ার, অনারেবল, আচ্ছা এখানে আরো কিছু শব্দ লিখলাম। আচ্ছা, আরেকটা রুলস, যেমন এই কনসোনেন্ট থাকলে এ বসবে, ভাওয়েল হলে এন বসবে। তার ব্যতিক্রম হচ্ছে কি, ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসেছে, তাই না? উল্টা আবার এক্ষেত্রেও এইচটা কি, এইচ দিয়ে আমি তিনটা শব্দ লিখলাম, অনেস্ট, আওয়ার, অনারেবল। ঠিক আছে, তাহলে এখানে এইচটা কি কনসোনেন্ট, তাই না? ভাওয়েল নয়। এটা কি, এইচটা কি কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হলে আমাদের সাধারণত আমরা যে রুলসটা প্রথমে দেখলাম সেই অনুযায়ী বসার কথা কি এখানে এ, এইচ যেহেতু আছে, কিন্তু এখানে এইচ, এইচ এর বাংলা উচ্চারণ হচ্ছে কি হ, এইচ এর বাংলা উচ্চারণ হ। তাহলে যেমন হর্স, আচ্ছা অনেস্ট, আওয়ার, অনারেবল, এক্ষেত্রে খেয়াল করো কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এক্ষেত্রে কিন্তু এ বসবে না, কি বসবে? অ্যান্ড অনেস্ট, অ্যান্ড আওয়ার, অ্যান্ড অনারেবল। ঠিক আছে, কেন বসবে? অনারেবল হ, এইচ এর বাংলা উচ্চারণ হচ্ছে হ, কিন্তু হনারেবল না, এটা কি অনারেবল। হাওয়ার হবে না, কি হবে? আওয়ার। অনেস্ট হবে। তাহলে এইচটা হ এর মতো উচ্চারণ হচ্ছে না। যেমন হর্স, যদি বলতাম হর্স, হর্সের আগে কি এই হর্স, কারণ যদিও বা এখন এখন খেয়াল করো এখানে এইচ দিয়ে শুরু, এইচ দিয়ে চারটা শব্দ লিখলাম, উচ্চারণ হচ্ছে কেমন? অনেস্ট, আওয়ার, অনারেবল, হর্স, চারটাই কিন্তু এইচ দিয়ে শুরু। ঠিক আছে, কিন্তু উচ্চারণ হচ্ছে
উচ্চারণ হচ্ছে ভিন্ন রকম। তাহলে যখন এইচটা হয় মতো উচ্চারণ হবে তখন তার পূর্বে এ বসবে, কনসোনেন্ট ধরে তার পূর্বে এ বসাতে হবে। আর এই শব্দগুলো এইচ দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা হওয়া হচ্ছে না। উচ্চারণটা কেমন হচ্ছে? অনারেবল, আওয়ার, অনেস্ট, যার কারণে তার পূর্বে কি বসেছে? এন বসেছে। এন অনেস্ট, এন আওয়ার, এন অনারেবল। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। আরেকটা রুলস দেখাই। কিছু সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েশন, যেমন এমপি, ঠিক আছে, এম এ, আচ্ছা, এখানে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। যেমন এখানে খেয়াল করো, এমপি, এটা ইলাবোরেশন। ইলাবোরেশন মানে হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, অ্যাব্রিভিয়েশন হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যেমন এম এ, এমপি। এই শব্দটা কি? অ্যাব্রিভিয়েশন। আর মাস্টার্স অফ আর্টস, মেম্বার অফ পার্লামেন্ট, এটাকে বলবো ইলাবোরেশন। তো এই যে পূর্ণাঙ্গ রূপ মেম্বার অফ পার্লামেন্ট, সেটা সংক্ষিপ্ত করে আমি কি লিখছি? এমপি। আর এখানে মাস্টার্স অফ আর্টস, এটা সংক্ষিপ্ত করে লিখছি এম এ। আচ্ছা, এই যে সংক্ষিপ্ত শব্দ অ্যাব্রিভিয়েশন, সে অ্যাব্রিভিয়েশনের প্রথমেই যদি ভাওয়েলের মতো কোনো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে? এন বসবে। যেমন এমপি, এম এ। তাহলে এম বলার সময় শুরুতে কি উচ্চারণ হচ্ছে? এ। শুরুতে উচ্চারণ হচ্ছে এ, এমপি এ, এন এ, এ। তাহলে এক্ষেত্রে কি হবে? যদিও বা এটা কি কনসোনেন্ট, তারপরে এটা উচ্চারণ বসবে কি? এন বসবে না, এ বসবে। ঠিক আছে, এরকম আরো শব্দ আছে, যেমন এমবিবিএস, এফসিপিএস, এক্স-রে, এমএড। ঠিক আছে, এখানে এই প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের পূর্বে কি বসবে? এন বসবে, কারণ প্রত্যেকটার পূর্বে যদিও বা এগুলো কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো। এমবিবিএস এ, এফসিপিএস এ, এক্স-রে, এক্স বলার আগে এ উচ্চারণ হচ্ছে, এমএড এ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অ্যাব্রিভিয়েশন যখন থাকবে তার পূর্বে, সেটা যদিও বা শব্দের প্রথম লেটারটা কনসোনেন্ট হলেও, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটা প্রথমেই যদি আমরা ভাওয়েলের মতো কোনো উচ্চারণ এসে যায়, তখন সেক্ষেত্রে কি বসাতে হবে? এন বসাতে হবে।
আচ্ছা, এখানে কয়েকটা উদাহরণ লিখলাম, কয়েকটা সেন্টেন্স লিখলাম, খেয়াল করো। হি আর্নস গেট লট অফ মানি, দেয়ার ইজ গেট লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার গেট there are হবে এখানে there are get few apples in the basket, he made get dozen stools, জয়নুল earns get 100 টাকা পার ডে। আচ্ছা, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা কি সংখ্যাবাচক কিছু এক্সপ্রেশন বোঝাচ্ছে, তাই না? সংখ্যাবাচক এক্সপ্রেশনগুলো যখন বোঝাবে, যেমন 100, ডজন, এই যে সংখ্যাবাচক এক্সপ্রেশন যখন বোঝাবে সেক্ষেত্রে অবশ্যই কি বসবে? এ বসবে। যেমন হি আর্নস এ লট অফ মানি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার আর এ ফিউ অ্যাপলস ইন দ্য বাস্কেট, হি মেড এ ডজন স্টুলস, জয়নুল আর্নস এ 100 টাকা পার ডে। ঠিক আছে, সংখ্যাবাচক এক্সপ্রেশন বুঝালে সেক্ষেত্রে এ বসবে। তারপর আচ্ছা, এখানে তিনটা সেন্টেন্স লিখলাম, এগুলো কি ধরনের সেন্টেন্স? সাচ গেট লং টাইম, এটা কেমন সেন্টেন্স? এখানে মার্কটাও দেখতে পাচ্ছ, কি এটা? এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? সাচ লং টাইম, এই সেন্টেন্সগুলো তোমরা সেন্টেন্সেও খেয়াল করেছো, যেমন হোয়াট গ্যাপ ম্যাজিং স্টোরি, হাউ লাভলি গ্যাপ লেগ, এবং এখানে দেখতে পাচ্ছ আশ্চর্যবোধক চিহ্ন আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লামেশন প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এক্সক্লামেশন প্রকাশ পাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা এভাবে লিখি, হাউ, হোয়াট, সাচ, এগুলো দিয়ে আমরা সেন্টেন্সটাকে প্রকাশ করি। সেক্ষেত্রে কি বসতে পারে? এখানে কি বসে? সাচ, এ অথবা এন বসে। আমাদের এই যে এরপরে যে শব্দটা থাকবে লং, মেজিং, হ্যাঁ, এই শব্দগুলো কি? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই শব্দগুলো যেমন লং, এল আছে, তাই না, কনসোনেন্ট দিয়ে, তাহলে এ। মেজিং, অ্যামেজিং এর শব্দের পূর্বে কি আছে? এখানে ভাওয়াল আছে, তাহলে সেক্ষেত্রে এন বসবে, অর্থাৎ এ অথবা এন দিয়েই সেটা প্রকাশ করতে হবে। এবং আমাদের পরের যে অ্যাডজেক্টিভটা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কি কনসোনেন্ট দিয়ে শুরু নাকি ভাওয়াল দিয়ে শুরু। ঠিক আছে, এরপরে হবে এ। ঠিক আছে, এটা এক্সক্লামেশন বুঝাতে এভাবে প্রকাশ হয়। এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, আচ্ছা, এখানে সেন্টেন্সগুলো খেয়াল করো। গোল্ড ইজ সো প্রেসাস, গ্যাপ ম্যাটার, দ্য ডগ ইজ সো ফেথফুল, গ্যাপ এ গ্যাপ ম্যাটার, দেয়ার ইজ টু সিরিয়াস, গ্যাপ ম্যাটার ফর হিম টু ওভারলুক। আচ্ছা, এখানে এই শব্দগুলো খেয়াল করো, সো, টু, ঠিক আছে। এরপরে যেটা আছে প্রেসাস, এটা কি? অ্যাডজেক্টিভ। ফেথফুল অ্যাডজেক্টিভ, সিরিয়াস অ্যাডজেক্টিভ।
তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে এই যে প্রেসাস, ফেথফুল, সিরিয়াস এরকম যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি টু সো টু এই শব্দগুলো থাকে তাহলে এরপরে অবশ্যই কি বসবে? এ বসবে। যেমন যেখানে এ মেটাল, এ এ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এ ও এন এর যে গুরুত্বপূর্ণ রুলসগুলো সেগুলো দেখালাম। আর ডিটা একটু দেখো, যেমন নির্দিষ্ট করে যখন বোঝাই তখন সেক্ষেত্রে কি বসে? দি বসে। দুই একটা রুলস দেখাই। আচ্ছা, এখানে দেখো, দ্য বয়েজ আর প্লেইং, দ্য গার্ল ইজ রিডিং। এখানে কিন্তু বয়েজ শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। বয়ের সাথে এস যুক্ত আছে, তাই না? আর গার্লটা এখানে সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে দেখো, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, তারপরেও কিন্তু দুইটার পূর্বে কিন্তু কি বসেছে? দি বসেছে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট করে বুঝাই এমন কমন নাউনের পূর্বে, এমন কমন নাউন যদি হয়ে থাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। হ্যাঁ, তারা খেলছে, বয়রা খেলছে, এখানে একটি বালিকা, একটা মেয়ে নির্দিষ্ট করে বুঝাচ্ছে সে পড়ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে যদিও বা এটা সিঙ্গুলার বা প্লুরাল হোক, কমন নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই দি বসবে। আর কোনো নামের পূর্বে দি বসবে, যেমন নদী, সাগর, উপসাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে দি বসে। ঠিক আছে, ধর্মগ্রন্থ, পত্রিকার নামের পূর্বে দিবসে, তারিখের নামের পূর্বে দিবসে। যেমন আরেকটা শব্দ দেখায়, দা হিমালয়স। ঠিক আছে, এখানে হিমালয় এটা কিন্তু প্লুরাল, কারণ এটা একটা হিমালয় পর্বত বলতে এখানে একটা শুধুমাত্র একটা পর্বতকে বোঝায় না, অনেকগুলো পর্বত মিলে একটা হিমালয় পর্বত। ঠিক আছে, এটার পূর্বে দি বসবে। আবার এই দা আন্দামান পূর্বে, আন্দামান শব্দের পূর্বে দ্বীপ, কিন্তু সন্দ্বীপ, হাতিয়া এমন ধরনের দ্বীপ বুঝালে সেক্ষেত্রে কিন্তু তার পূর্বে দ্বীপ বসবে না। ঠিক আছে, তারপরে ধর্মগ্রন্থ পূর্বেও কিন্তু দ্বীপ বসবে, তারিখের পূর্বে দ্বীপ বসবে। যেমন তারিখের পূর্বে তা বসবে, সেটা কিভাবে? যেমন দা 10th of November, দা 26th March। ঠিক আছে, এভাবে যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে দিটা বসবে, দা 26th March, দা 10th of November। কিন্তু শুধু এভাবে যদি বসে, যেমন 10 নভেম্বর, এভাবে যদি আমরা লিখি তার পূর্বে কিন্তু দি বসবে না। ঠিক আছে, তাহলে তোমরা বই থেকে এখন যে রুলসগুলো আলোচনা করলাম সেগুলো আবার একটু দেখবে, আর বই থেকেও রুলসগুলো পড়বে। তারপরে তোমাদের 2 নাম্বার যে কোয়েশ্চেনটা অ্যাসাইনমেন্টের আর্টিকেল নিয়ে যেটা প্রশ্নটা এসেছে, সেটা কি তোমাদের যে বোর্ড বই টেক্সট, ওখান থেকে আর্টিকেল ইউনিটের 83 থেকে 85 পর্যন্ত তোমরা যে রুলসগুলো আছে সেগুলো পড়বে, এগুলো দেখবে। এরপরে সেকশন বি থেকে 1, 2, 3 তিনটা কোয়েশ্চেন ওখানে দেওয়া আছে, সেগুলো আনসার করবে, পুরোটাই লিখবে। কিন্তু এতে যেমন সেকশন বি এর 1, 2, 3, 1 এর সবগুলো সেন্টেন্সগুলো লিখে যে আনসারটা হবে সেটা নিচে আন্ডারলাইন করবে, এভাবে করে সবগুলো আনসার লিখবা। তিনটা পার্ট আছে ওখানে, 1, 2, 3। ঠিক আছে, আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনগুলো ব্র্যাকেটে ওখানে বলে দেওয়া আছে কোন প্রিপোজিশনগুলো নিয়ে, ওখানে একটা লেটার দেওয়া আছে, সেটা আনসার করবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ইংরেজিতে, ইংলিশের এটাই আমাদের লাস্ট ক্লাস। তোমাদের অ্যাসাইনমেন্টও কমপ্লিট। একটা সাবজেক্ট থেকে 3টা অ্যাসাইনমেন্ট হওয়ার কথা ছিল। তোমাদের ইংরেজির কি 3টা, 3rd অ্যাসাইনমেন্ট পর্যন্ত হয়ে গেছে, তাই না? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। ম্যাম আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।